বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। তৃতীয় মাত্রার আজকের অতিথি আমার বায়ে বসা আছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং আমার ডানে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ইতিমধ্যেই সরকারের রাজনৈতিক ব্যবস্থাপনা নিয়ে নানা রকমের প্রশ্ন নানা মহল থেকে করতে শুরু করেছে। আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই যে অর্থনৈতিক ব্যবস্থাপনার দিকটা আপনার কেমন দেখছেন ডক্টর মজিদ? ধন্যবাদ। তাহলে প্রশ্নটা কমান পড়ে নাই তো, এই জন্যই বললাম আর কি। না, ধন্যবাদ আলোচনাটার জন্য। কারণ আমি দেখছি আমরা মনে হয় রাজনীতির ব্যাপারটা নিয়েই বেশি কথা হচ্ছে, আলোচনা হওয়ার সুযোগও তৈরি হচ্ছে, এটা ঠিক। কিন্তু মেন এর পিছনের চালিকা শক্তি যে অর্থনীতি, সেই অর্থনীতি নিয়ে চিন্তাভাবনা, কথাবার্তা, মন্তব্য ইত্যাদি সেই তুলনায় তেমনটি আসছে না। আমরা যদি এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির প্রকৃত চালচিত্র বা ওর সুরতাল রিপোর্ট যদি করি, তাহলে এটা ঠিক যে খুব একটা সুখকর বা খুব একটা উৎসাহব্যঞ্জক ভবিষ্যতের কথা বলা যাচ্ছে না। কেননা আমরা আগের থেকেই জানি, আমরা যদি এরকম মনে করি যে 5ই আগস্টের আগ পর্যন্ত অর্থনীতি খুব ভালো অবস্থায় ছিল, কোনো সমস্যা ছিল না, এখন 5ই আগস্টের পরে কেন এটা করা যাচ্ছে না, এরকম ধরনের বিষয়টা তো না। কারণ 5ই আগস্টের আগে অর্থনীতি এমন একটা পর্যায়ে মানে এই আলোচনাটা তো সরকারের লোকজনের কাছ থেকে আমরা শুনি, কিন্তু একটা প্রশ্ন আমি জাস্ট সাধারণ নাগরিক হিসেবে করে রাখতে চাই যে অনেকেই হয়তো মনে করবেন যে একেবারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে যেগুলো সম্পৃক্ত সেগুলোকে ঠিকঠাক করা যেত কি না, বা ধরেন আগের আমলে যা হয়েছে সেটা তো আছেই, সবাই জানে, সবাই স্বীকারও করে, সবাই তার ভুক্তভোগীও। কিন্তু আপনি 6 মাস সময় গেছে, 6 মাসে আপনি কতটা অ্যাড্রেস করতে পারলেন সাধারণ সমস্যাগুলো, সেটা একটা বড় প্রশ্ন। না, সেটা তো বটেই। সাধারণ সমস্যাগুলো দ্রব্যমূল্য থেকে শুরু করে বা অন্যান্য বিষয়গুলো, মানে দুটো বিষয় নিয়ে তো মানুষ ভীষণ অস্বস্তিতে আমি মনে করি। একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর একটা হচ্ছে দ্রব্যমূল্য। হ্যাঁ, কিন্তু সাথে সাথে এটাও বুঝতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা দ্রব্যমূল্যের বিষয়ে এখানে ভূমিকাটা, বাইরের লোকের ভূমিকাটা অন্যরকম। বাইরের লোক বলতে আমি বলতে চাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষা করবেন যারা, যে পুলিশ বাহিনী বা যে অবস্থা, তাদের যে মোরাল যে অবস্থান এখন ইত্যাদি, তাদের কি এটা করা যাচ্ছে না, এটার জন্য বিকল্প ব্যবস্থা অবশ্যই রাখতে হতো বা দরকার। কারণ আমরা আওয়ামী লীগের সময় যখন কোনো প্রবলেম হয়েছে তখন আমরা শুনেছি বিএনপি জামাত সব ধ্বংস করে দিয়ে গেছে। জি, এখনও যদি এই একই জিনিস শুনি, আবার পরে যারা আসবেন তারাও যদি বলেন আগের 15 বছর, তারপরে এরা 1 বছর 1.5 বছর থেকে কিছুই করেনি, সব ধ্বংস করে দিয়েছে, তো দেশ না, সেই জন্য বলছি একটা কাট অফ লাইন কাটা উচিত, থাকা উচিত। যে যদি মনে করেন বা দেখা যাচ্ছে যে এদের দিয়ে আপনার আইন শৃঙ্খলা যাচ্ছে, তাহলে আপনার একটা অল্টারনেটিভ ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। কারণ আইন শৃঙ্খলার সাথে আয় উপার্জনের এবং নিরাপত্তার ব্যাপারগুলো জড়িত, যেগুলো মৌলিক 2-3টা যে অধিকার বা দাবি মানুষের, তো সেইটার দিকে প্রথমেই অবশ্যই নজর রাখার দরকার। একটা আস্থার পরিবেশ সৃষ্টি করা, তখন মনে করতে পারে যে ঠিক আছে, আমি আপাতত তো চলছি, ভালো চলছি, ঠিক আছে, বাকি কাজগুলো কঠিন কাজ আছে, ঠিক আছে, সেগুলো আস্তে আস্তে হবে। কিন্তু গোড়ার থেকেই যদি দেখা যায় যে একটা দোনমনো একটা অবস্থা, যেমন এই যে আমরা কলেজের যে বিষয়গুলো দেখছি আর কি, যে কোনো একটা দাবি, প্রচুর দাবি আসতেছে, দাবি তো আসবেই, তা দাবি আসলে আমি প্রত্যেকটা দাবিকে যদি আমি অ্যাড্রেস করতে চাই ওইভাবে, কোনো স্থির পয়েন্ট নিয়ে যদি দাবিকে স্থায়ী না করতে চাই, তাহলে তো পিপুল উইল বি গেটিং এ ডিফারেন্ট অবস্থা। তো সেই জন্যেই অর্থনীতিকে, যেটা এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছে থাকলো যে এরকম একটা অন্তর্বর্তী সরকারের কাছে এত দাবি মানুষ কেন করছে, কেন আসছে দাবি, সেটা একটা প্রশ্ন থাকবে আমার আপনাদের দুজনের কাছে। না, এই দাবিটা আসছে অতীতে আমরা তত্ত্বাবধায়ক সরকার বা এই জাতীয় সরকারের কাছে এত দাবি দেওয়া কিন্তু দেখি নাই। মানে এটা কি মানুষ তাদের কাছে সব বেশি প্রত্যাশা করছে না, তারাই এমন একটা আবহ তৈরি করেছেন যে তারাই সব ঠিকঠাক করে ফেলবেন, তারাই ত্রাণকর্তা, সো তার যা দাবি দেওয়া আছে সব নিয়ে আসো আমরা। না, এখানে দাবির প্রতি রেসপন্ড করবার স্টাইলটা থেকেই কিন্তু বোঝা যায় যে প্রত্যেকের দাবি শোনা হবে বা কিছু করা হবে, যাবে। কিন্তু এটা প্রথমেই বলে দেওয়া উচিত ছিল বা উচিত যে আমার ম্যান্ডেট বা কাজ হচ্ছে এই, আমি এটা করে দিয়ে যাব। এরপরে তোমার যেসব দাবি তোমরা যেটা বলছো, এটা তো আমার বিজনেস না, ইট ইজ নট মাই কেক। এটা তো হচ্ছে নেক্সট গভর্নমেন্ট আসবে, সে ওই শিক্ষকের বেতন আরও 25% বাড়ানো হবে কিনা,
ওই দপ্তরিদের আরও কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে কি না, সচিবালয়ের অন্যদের মানে মোট কথা যত দাবি, সেই দাবিগুলো যদি বিশ্লেষণ করে বলা যায় যে এগুলো তো আমার কাজ না, বা এটা আমাদের বা আমরা উই আর নট ক্যাপেবল অফ ডুইং দিস, কারণ এগুলো হচ্ছে এর সাথে প্রতিটার সাথে সরকারের ব্যবস্থাপনার এবং এর বিষয়ে জড়িত আছে, সেইগুলো বললে কিন্তু আর এই দাবিগুলো এইভাবে ওঠে না। প্রথম দিনই বলে দিলেই বা থাকলে থাকতো। এখন আমার কাছে এখানে মনে হয়েছে কি, প্রত্যাশার প্রাপ্তির মধ্যে একটা বিরাট ফারাক হয়ে গেছে। সেই ফারাকটা এই যে আমি কি করতে পারি, আমার কাছে যা প্রত্যাশা করা হচ্ছে সেই প্রত্যাশা করাটা কতটা যথার্থ যৌক্তিক, সেইটা যদি আমি প্রত্যাশাটাকে যদি সেইভাবে গ্রহণ করি যে না আমি সবই করতে পারবো, সবই করে যাব, এটা তো এটার সাথে মিলছে না বা মেলে না। সেই জন্যে আমার মনে হয় যে বাস্তবতাকেও যেমন স্বীকার করতে হবে যে এই পরিস্থিতি এমন, তেমনি একটা ইমপ্রেশন বা অবস্থানটা খুব স্পষ্ট করা দরকার সকলের কাছে, যে কি আমি করতে পারি আর কি করতে পারি না। হ্যাঁ, এবং সেইটা যদি স্পষ্ট করা যায় তাহলে আমি মনে করি এই দাবি দেওয়াগুলো উঠে আসবে, কমে যাবে। যেমন এই 6টা 7টা কলেজ তারা এখন বলছে, একজন আবার বেরিয়ে বললো না আমারে দেন, তাই এটা তো সহজ ব্যাপার না, এর সাথে অনেকগুলো বিষয় জড়িত। ওই শিক্ষকরা কোথায় যাবে, কার কী হবে, কে ভাইস চ্যান্সেলর হবে, অনেক ধরনের ব্যাপার জড়িত, এবং সেটা করার জন্য দিস গভর্নমেন্ট বা এই অর্থনৈতিক বিষয় সরকারের কাজ না এটা, বা তার সেই উপযুক্ত সময় তার নাই, এবং তার কথা তারপর শুনলো না। যেমন আমাদের শিক্ষা উপদেষ্টাকে একটা কলেজ বলেছে উনি অবাঞ্ছিত, ছাত্ররা বলছে ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, কারণ উনি অবাঞ্ছিত হওয়ার মতন কথা তারা বলবার সাহস কেন পাবে, আর ওটা যে কাজ না, এটা যে করা যাচ্ছে না, এর কথাটা কেন তাদের কাছে স্পষ্ট করা হয়নি আর কি এই বিষয়টা। দেখুন, আমি রাজনীতি নিয়ে কথা বলাটা আমার যদিও মূল দায়িত্ব না, কিন্তু মনে হয় একটু আলাপ না করলেই না। তারপরে আমি অর্থনীতির বিষয়গুলো একটু আলাপ করে করতে চাই। না চাইলেও পারবেন না, কারণ আরেকটার সঙ্গে ভীষণভাবে সম্পর্কিত। মূলত এই সরকার এমন একটা সময়কালে দায়িত্ব নিয়েছে যেখানে অর্থনীতি বলা যেতে পারে একটা তলানির জায়গাতে পৌঁছে গিয়েছিল, এবং এই সরকার প্রথম দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল এই তলানি থেকে অর্থনীতিকে উচ্চ প্রবৃত্তিতে যাওয়া তো দূরে থাক, আগে স্বাভাবিক জায়গাটি ফিরে আনাটি তার প্রথম অর্থনৈতিক কার্যক্রমের মূল ফোকাস হওয়ার কথা ছিল। কিন্তু সেই জায়গাটা আছে, সেই আলাপ আগে করে নিই। এবং সেই জায়গাতে শুরুতেই আমরা শুনতে পাচ্ছিলাম যে সরকার এডিপি কাটছাট করবেন, প্রায় 1 লক্ষ কোটি টাকার বাজেট কাটছাট করবেন বলে একটা ঘোষণা এসেছিল। পরে দেখলাম যে না, সেইভাবে কাটছাটের বিষয়টি পিছাতে এখন আর সেইভাবে নতুন করে আর বাজেট আর রিভিশন হলো না। এখন যেটি হবে যে স্বাভাবিক নিয়মে 9 মাসের সময় যে রিভিশনটি হয়, ওই ধরনের একটা 9 মাস হবে, কিছুটা কাটছাট করে সেটি করা হবে। যদিও মন্ত্রণালয়গুলোকে বলা হয়েছে তারা যেন অল্প বাজেটে এটি করার চেষ্টা করে। এই যে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল যে যেহেতু একটা অর্থনীতি তলানির ভিতরে এবং সেটি করবার জন্য আমাদের কম আয় দিয়ে সাশ্রয়ীভাবে টাইটেনিং ওয়েতে চালাতে হবে, সেই দৃষ্টিভঙ্গিটা যিনি অর্থনৈতিক অ্যাডভাইজার উপদেষ্টা তিনি কিন্তু পরবর্তীকালে আমার কেন জানি মনে হয়েছে যে ব্যুরোক্রেসি দিয়ে তিনি এমনভাবে ডমিনেটেড হয়েছেন যে তিনি আর তার সেই রাজনৈতিক অঙ্গীকারটি পরে আর হয়তো রাখতে পারেননি। আমার ধারণা এই সমস্যাটি অন্যান্য জায়গাগুলোতেও হয়েছে, এবং এই সমস্যাটি আমরা গভর্নর মহোদয়ের কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা দেখেছি। শুরুতে তার বেশ কিছু সিদ্ধান্তকে আমরা প্রশংসা করেছিলাম, পরে যেমন ব্যাংকগুলোকে কিভাবে আসলে ঠিক করা হবে, এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে কিভাবে এটিকে মার্কেট বেসড করা হবে, ব্যাংকগুলোকে নতুন করে টাকা ছাপিয়ে টাকা দেওয়া হবে না, এরকম কিছু কমিটমেন্টে উনি ছিলেন। পরবর্তীতে দেখা গেল যে সেখান থেকে তিনি সরে এসছেন, হয়তো বিভিন্ন মহলের চাপে তিনি তার জায়গাটি, এই যে রাজনৈতিক একটা অবস্থান রাখতে না পারাটা এবং শক্ত একটা অবস্থান না ধরে রাখতে পারাটা আমার কাছে এই সরকারের একটা বড় দুর্বলতা মনে হয়েছে। এবং সেটা কিন্তু কিছুটা আমি বলবো যে এটা এক ধরনের বলা যেতে পারে যে সকলকে আপনি অ্যাপিজ করতে চাচ্ছেন, সন্তুষ্ট করতে যাচ্ছেন, যেটা এই ধরনের একটা অর্থনৈতিক পরিস্থিতি সকলকে সন্তুষ্ট রাখার পর্যায়ে কিন্তু নয়, এবং সেটি আপনার আসলে এজেন্ডার ভিতরে এই মুহূর্তে সকলকে সন্তুষ্ট রেখে আপনি অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। অর্থনীতি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আমি তো বলবো একটা তলানির ভিতরে রয়েছে এখন, এবং প্রবৃদ্ধি তো বিশ্বব্যাংকও অনেক কাটছাট করছে, প্রবৃদ্ধি প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে বিশ্বব্যাংক এই সালের অর্থনীতি। সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে আছে, তাতে করে আপনি সকলের জন্য সবকিছু আপনি দিতে পারবেন না।
এবং এখনো যেমন আমরা বলছি যে আপনি একদিকে রাজস্ব বাড়ানোর জন্য ভ্যাট ট্যাক্স বাড়াচ্ছেন, আবার অন্যদিকে আপনি মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তটা এখনো স্ট্রংলি নিতে পারছেন না। আপনি বলছেন যে এটার সাথে আর একটা সম্পর্কিত না, কিন্তু সম্পর্কিত এই অর্থে যে আপনার আয় বৃদ্ধি দরকার, আয় বৃদ্ধির জন্য আপনি একজনের উপরে দায় চাপাচ্ছেন যিনি বেসরকারি খাত, কিন্তু আবার অন্যদিকে ব্যয় বাড়াচ্ছেন সরকারি খাতের লোক বলে, এবং দুটোকে আপনি ব্যালেন্স করতে চাচ্ছেন, যেটা আসলে এই মুহূর্তের জন্য উপযোগী না। যেমন আমি যদি এখানে প্রশ্ন করি যে সরকার যদি মহার্ঘ ভাতা দেওয়ার কোনো সিদ্ধান্ত নেন, এমনকি নিচের গ্রেডগুলোর জন্য 9, 10, 11, 12 জন্য যদি সিদ্ধান্ত নেন, সরকার কি সমপরিমাণে বেসরকারি খাতের যারা নিচের গ্রেডে অথবা যারা চাকরিজীবী না কিন্তু ব্যবসা বা অন্যান্য জায়গায় যারা রয়েছে তাদেরকেও কি সরকার কোনো ফ্যাসিলিটি দেবেন? যদি আমি সমতা ভিত্তিক একটা অবস্থান চিন্তা করি, সরকারের কি সেই পরিমাণ রাজস্ব কাঠামো এখন রয়েছে? আমি তো দেখতে পাচ্ছি যে রাজস্ব আদায়ের পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় রয়েছে, 2-3% প্রবৃদ্ধিতে রয়েছে, যেটা গত বছরে 17% কর রাজস্ব প্রবৃদ্ধি ছিল, এবং অর্থের অভাবে এডিপিও বাস্তবায়ন করা যাচ্ছে না। এডিপি গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন হচ্ছে। আমার কথাগুলো একটু উচ্চস্বরে মনে হচ্ছে এই সরকারকে অ্যাটাক করছি। দুর্ভাগ্য যে এই দায়িত্বটা সরকারের না, এটা পূর্ববর্তী সরকারের দায়টি তাদের উপরে এসছে। কিন্তু সমস্যাটি হচ্ছে যে সেইগুলো তো আপনাকে অ্যাড্রেস করার জন্য, অর্থাৎ তলানি থেকে উপরের দিকে নিয়ে আসার দিকে চেষ্টাটি করতে হবে। আমার ধারণা এই মুহূর্তে সরকারের কিছু প্রতিষ্ঠান দেউলিয়ার মতো অবস্থায় রয়েছে। ব্যাংকগুলো, অনেকগুলো ব্যাংক তো অলিখিতভাবে রয়েছে, এবং যেটা এখন ওই যে আন্তর্জাতিক অডিট ফার্মগুলোকে দেওয়া হয়েছে রিভিউ করবার জন্য, এবং সেই ভিত্তিতে হয়তো, এবং এগুলোকে ক্লোজার না করে আপনি পারবেন না, এগুলোকে রেখে আপনি পারবেন না। জ্বালানি মন্ত্রণালয়, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড একই রকমভাবে একটা দেউলিয়াত্বের কাছাকাছি রয়েছে। পুঁজিবাজারটির অবস্থা আরও খারাপ। এই যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে দুর্বলতা রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো নিয়ে তো চালানো যাবে না। ফলে এই জায়গাগুলোতে আশু সংস্কার দরকার, আর বড় বড় কিছু সংস্কার এই জায়গাগুলোতে দরকার, যেটা আমরা অ্যাকচুয়ালি সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি জ্বালানির মূল্য কমানোর সুযোগ রয়েছে, বিপিসিবি মুনাফা করছে। আজকে থেকে নতুন করে জ্বালানি মূল্য বৃদ্ধি করে একটা এসছে, সার্কুলার বাস্তবায়ন হচ্ছে। আমাদের কাছে পরিষ্কার না, এত উচ্চ মূল্যস্ফীতি, জনগণের এমনি পয়সা নেই, এর ভিতরে এই যে 1 টাকা 2 টাকা যাই বাড়ুক, তার কারণে যারা মোটরসাইকেল চালাবেন তাদের যেমন বাড়বে, ইরিগেশন কস্ট বাড়বে, ডিজেল চালিত ইরিগেশন পাম্পগুলোর কারণে, তাহলে বোরোর উৎপাদন ব্যয় বাড়বে, সাধারণ মানুষ যারা পরিবহন ব্যবহার করেন তাদের উপরেও কম বেশি এটার চাপ পড়বে। আমার ঠিক পরিষ্কার না যে সরকার কি বুঝে শুনে এই সমস্ত জিনিসগুলো নিচ্ছেন, নাকি জ্বালানি তেলের মূল্যর যে কাঠামোটি সেটি যে পুনর্বিবেচনা করা দরকার সেটি বিবেচনা নিচ্ছেন কিনা, অথবা বিআরসিকে যে অধিকার দেওয়া হয়েছিল যে সেই মূল্য নির্ধারণ করবে, সেই সুযোগটি আসলে তাকে দেওয়া হয়নি। কিন্তু এখন পর্যন্ত সরকার আগের মতোই তার মতো করে এই কাজগুলো করছেন। ফলে এই জায়গাগুলোতে আমাদের একটা বড় রকমের সমস্যা, এমনকি বিদেশি ঋণ প্রাপ্তিও কিন্তু আস্তে আস্তে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তার কারণ হলো এখন কিন্তু বাংলাদেশের ডেট রিপেমেন্ট বা ডেট পেমেন্ট কিন্তু অনেকটা ভালনারেবিলিটির মধ্যে পড়ে গিয়েছে। আমরা কিন্তু প্রচুর বাকি, কিন্তু আমাদের দেখবেন বিভিন্ন ধরনের ঋণ আমাদের বাকি পড়ে আছে। এর ফলে এখন কিন্তু বিদেশি ঋণ আসাটাও কিন্তু অনেক চ্যালেঞ্জের ভিতরে রয়েছে। সুতরাং এরকম একটি সময়কালে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ক্রাইসিস ম্যানেজমেন্ট তার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা হওয়া উচিত ছিল, এক। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে এখন যেটি মনে হয়, সরকারের উচিত হবে তার তার যে এজেন্ডা, সে যেভাবে শুরুতে যে এজেন্ডা নিয়ে এসেছিল, এই এজেন্ডাগুলো আসলে এখন ছোট করে নিয়ে আসা দরকার। এবং আমার দৃষ্টিতে আসলে সরকারের এই মুহূর্তের এজেন্ডা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক হওয়া উচিত। এবং আমরা মনে করি যে যে রিফর্মগুলো ইতিমধ্যে বিভিন্ন রিপোর্টের আঙ্গিকে করা হয়েছে খুবই ইতিবাচকভাবে আমরা দেখতে চাই, কারণ এগুলো দরকার ছিল। কিন্তু যে ধরনের পরিস্থিতি, অর্থনৈতিক যে পরিস্থিতি, তাতে আমার এটি সামাল দেওয়া এবং নির্বাচন সুষ্ঠুভাবে করা এবং যে সময়টুকু দেখতে পাচ্ছি সেটা খুব একটা সহজসাধ্য হবে না এই সরকারের জন্য। বরঞ্চ কমিশন রিপোর্টগুলোকে প্রত্যেক অ্যাডভাইজার বা মন্ত্রীর রিপোর্টের টেবিলের উপরে রেখে যাওয়া, এবং তারা যে একটা কনসেনসাস কমিশন করছেন এবং সেটা রিপোর্ট করছেন, ওই রিপোর্টটি তারা করে যাওয়া পর্যন্ত তারা করে যান। এবং যেটা চেষ্টা করতে পারেন যে এই রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ম্যানিফেস্টোতে এই কনসেনসাস বিল্ডিংয়ে যেগুলো আসবে এগুলো যেন তাদের ম্যানিফেস্টোতে লিপিবদ্ধ হয়, এইটুকু তারা চেষ্টা করে যেতে পারেন। কিন্তু আমার কাছে যদি বলেন যে নির্বাচন কখন দরকার, আমি আসলে নির্বাচন আগামী জুনের ভিতরে চাই। কারণ আমার কাছে মনে হয়েছে যে যত দ্রুত, আমি 25শে জুন বুঝাচ্ছি, যত দ্রুত সম্ভব আসলে সরকারের নির্বাচন দেওয়াটা সকল পক্ষের দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এটি সকলের জন্যই আসলে একটা কাম্য পরিস্থিতির ভিতরে রাজনৈতিক উত্তরণ। কেননা সকলকে দেখে মনে হয়েছে যে সকলে এই মুহূর্তে একটা রাজনৈতিক উত্তরণের জন্য অপেক্ষায় রয়েছেন।
এবং সেটা ব্যুরোক্রেসির ক্ষেত্রেও সত্য, যেখানে আমরা স্লো ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছি। সেটা জনগণের ভিতরেও সত্য, যে হ্যাঁ তারা চাতে, যেটা বেসরকারি খাতে বিনিয়োগকারীদের জন্য সত্য, তারা বিনিয়োগ না করে কিন্তু হাত গুটিয়ে রাখছেন, বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু অনেকটা হাত গুটিয়ে রেখেছেন। সুতরাং সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে সরকারের জন্য ভালো হবে একটি ভালো নির্বাচন যত দ্রুত সম্ভব তিনি যদি করে দিতে পারেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। একদিকে সরকারের দেউলিয়াত্ব, বিভিন্ন প্রতিষ্ঠানের দেউলিয়াত্ব, অন্যদিকে করণীয়। ডক্টর মোয়াজ্জেম খুবই খোলামেলা এবং খুবই স্পষ্ট। আমি আউটসে যে পলিটিশিয়ানরা এখন এত স্পষ্ট করে বলেন না, উনি অবশ্যই অর্থনৈতিক বাস্তবতার নিরিখে কথাগুলো বলবার চেষ্টা করেছেন। আমার বক্তব্য তাই অ্যাকচুয়ালি, কারণ কথা হচ্ছে যে আই হ্যাভ টু প্রায়োরিটাইজ মাই প্রবলেমস, এবং সেই প্রায়োরিটাইজ করে যে পথে, কারণ যদি দেখা যাচ্ছে যে আমি আসলে এগুলো ম্যানেজ করতে পারছি না, তো সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এটাকে যার দায়িত্ব তার কাছে ফিরিয়ে দেওয়া, তার কাছে যাওয়া। হ্যাঁ, জনগণের কাছে হয়তো এই কথা প্রশ্নটা উঠবে যে আপনি কোনো সংস্কার না করে বা কোনো কিছু বিরাট পরিবর্তন না করে তাদেরকে দিলেন, তো সেই লাউ সেই কদু হতে পারে। সেইটা সেখানে একটা পদ্ধতিগত, যেমন রিপোর্টগুলো সব আসছে, এগুলোকে একটা কনসলিডেট করে একটা সকলকে জানিয়ে, উনি যেমনটি বললেন যে ওটা কি বলে ইশতেহারে উল্লেখ করে মন্ত্রীদের টেবিলে রাখেন বা একটা কনসেনসাস তৈরি করে ইশতেহারগুলোতে, কারণ এটা খুব দরকার পড়ছে। এই জন্যই আমি বলি 1991 সালেও এরকম ধরনের অনেক কথা বলে যাওয়া হয়েছিল, কিন্তু কেউ শোনেনি। 2007-08-এরও এরকম অনেক কথা বলে যাওয়া হয়েছিল, সেগুলো কিন্তু আপনি তো জোর করে কাউকে শোনাতেও পারবেন না। না, শোনাতে পারবো না। আই থিঙ্ক যারা আন্দোলন করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, সেখানের যে মূল বাণী, মর্মবাণী যেটা, যে আমরা ওই একজন সমন্বয়ক ওই দ্বিতীয় দিন বলেছিলেন যে আমরা আর এরকম ধরনের ওই স্বৈরাচার ফ্যাসিস্ট দেখতে চাই না, বা যেন না হয় এই ব্যবস্থাটুকু, কথাটুকু এইটুকুই, যে এরকম না। তা সুতরাং আমাকে ওই নির্বাচন পদ্ধতিটাকে, নির্বাচন ব্যবস্থাটাকে সকলকে অবহিত করে রেখে আমার উত্তরণের দিকে যাওয়া উচিত এই জন্যেই, কারণ এটা যত দিন যাবে তত পরিস্থিতিটা আরও বেশি দুর্বল হয়ে যাবে। হয় খুব জোরে, খুব স্ট্রং অবস্থান নিয়ে একটা বিষয়টাকে ঠেকাবার চেষ্টা করা যেতে পারে, অথবা ওই সহজে ভালোভাবে যেটা যায়। কারণ কথাটা এই জন্যই যে অর্থনীতি তলানিতে পড়ে আছে, এটা ঠিক আছে, কিন্তু অর্থনীতিকে বেশি দিন তলানিতে রাখলে তো চলবে না, এবং চলবে না মানে কি, শেষে আমসালা দুটোই যাবে। হ্যাঁ, এখন অ্যাটলিস্ট এইটুকু প্রত্যাশা যে তলানির থেকে কিছুটা অন্তত তুলে একটা আস্থার একটা পরিবেশ সৃষ্টি করে, যে সমস্ত অনিয়ম যা কিছু হয়েছে ওই দোষারোপের ব্যাপারে না যাইয়ে সেটার প্রকৃত একটা অবস্থান নেওয়ার এই ব্যবস্থাটা তুলে দিয়ে পথটা দেখিয়ে দিয়ে যাওয়া উচিত। যেমন আমি কথা বলি যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের কাছে অনেকগুলো সম্পদ পাওয়া গেল। হোয়ার ইজ এনবিআর? এনবিআর তো উচিত এখনই তার নামে একটা ভালো রকমের একটা আয়করের মামলা চলে দেওয়া, বুঝিয়ে দেওয়া, কাজটা শুরু করে যাওয়া। এই জন্যই যাওয়া যে কারণ তাকে পরিষ্কার তার সম্পদ বিবরণীতে তার আয়করের ফাইলটা দেখলে 2007-08-এ সেইভাবেই করা হয়েছে, যা আপনি বলছেন একরকম, কিন্তু আপনার ওখানে ফিজিক্যালি পাওয়া যাচ্ছে এরকম। সুতরাং এই জিনিসগুলো একটা মানুষকে পার্টিকুলারলি ধরার জন্যই না, এটা বিষয়টা হচ্ছে যে পিন পয়েন্ট করে যাওয়া, যে ফর দিস রিজন এটা এইভাবে যাবে, একটা পথ গাইডলাইন্স নির্দেশনা, যেটা আমাদের ওই শ্বেতপত্র রচনা বলি। আর এখানে তো ওই কথাগুলি বলা হচ্ছে যে আপনার এই কারণে এই হয়েছে, আপনাকে এই জিনিস করতে হবে। আমরা রেভিনিউ রিফর্মস কমিশনের থেকেও যেটা দেখতেছি, আমরা ওইভাবে বলার চেষ্টা করছি। এখন সেই বলার সময়, বোঝার সময় এখানেই কিন্তু একটা ক্যালকুলেশনের, প্রায়োরিটাইজেশনের একটা প্রশ্ন এসে যাচ্ছে এই জন্যই, কারণ মানুষ তো অধৈর্য হয়ে যাচ্ছে, স্বাভাবিক। এবং এদেশে ওই কথাই যে যখন কেউ ভালো মনে করে একটা দায়িত্ব নেয়, সেই দিন থেকেই কিন্তু তার জনপ্রিয়তা হারাতে থাকে, কারণ ও তো পারে না, ওটা করা সম্ভব না তার পক্ষে। আবার ওই যিনি হয়তো চলে গেছেন, তারও কিন্তু আস্তে আস্তে তার প্রতি এটা আমাদের হুমায়ুন কবির বলেছেন তার ওই বইয়ের ভিতরে, যে বাংলাদেশের নদী মানে পলিমাটি, বলে গোল্ডফিশ মেমোরি। হ্যাঁ, পলিমাটি মানে পানি দিলেই একবার একদম গুলে যায়, আর যদি পানিটা চলে যায় তাহলে শুকিয়ে খটখটটা হয়ে যায় আর কি। তাই এটাও তাই, মানুষের মন অবস্থান, পারিপার্শ্বিক অবস্থার থেকে তার মনটাই ওই রকম বলে যে তো আপনি তো এটা কি করলেন, এটা হলো না, পারলাম না। এই ধরনের সমালোচনা তো আমরা প্রত্যাশা করছি না, কারণ এমন একজন
টাওয়ারিং একটা প্রত্যাশার থেকে এটা এসছে, সেখানে যদি দেখা যায় তাহলে সেটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক। এবং এটাই বরং যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছেন তাদের জন্য বরং এটা একটা প্রণোদনামূলক হয়ে যাবে যে ফেল, ওই যে হয় নেশনস ফেল বলে একটা বই বেরিয়েছে 2012 সালে রবিনসন এবং ব্যারন সাহেব, সেখানে কিন্তু তারা বারবার ওইটাই বলেছেন। কয়েকদিন আগে আমরা সিজিএস এর যে এটা দেখলাম যে কনস্টিটিউশনাল বডি, 4টে বডি, তাদের ব্যাপারে যে আলোচনা হলো সেখান থেকে কিন্তু এই কথাটা বেরিয়ে আসলো যে এই 4টে বডি কনস্টিটিউশনাল বডি, এদের প্রধানরা সবাই শপথ নিয়ে প্রধান হন, কারণ গণতান্ত্রিক অধিকার এরাই প্রতিষ্ঠা করবেন এই কথা বলা হয়। ওখানে বলা হচ্ছে যে তারা শপথ নেওয়ার সময় বলছেন যে আমি কারোর প্রতি রাগ অনুরাগের বিষয়, এই নিরপেক্ষ অবস্থানটা তাকে এই 4টে প্রতিষ্ঠানকে রাখতে হবে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তারা সেটা করছেন না বা করতে পারছেন না, এবং সেটা পাচ্ছেন না সেটা ওই অন্যদের, ওই রাজনৈতিক নেতাদের, নেত্রীদের, তাদের দৃষ্টিভঙ্গির থেকেও কিন্তু বেরিয়ে আসছে যে ওনারা এটা করতে পারবেন না বা করলে হবে না বা করতে দেবেন না বা করা যাবে না, এই ধরনের। আমরা যেমন 2007-08 যে রেগুলেটরি রিফর্মস কমিশন করেছিলাম, গঠন করে যেটা করা হয়েছিল, তাতে দেখা যাচ্ছে পরের বার এসে বলেই দিলেন না ও দরকার নেই, কিচ্ছু হয়নি। অর্থাৎ ওই 149টা যে আর্কেইক ল, এগুলো কিন্তু উঠে যেতে পারত, কিন্তু সেগুলো গেল না। অর্থাৎ এখানে মনে হচ্ছে পরবর্তীতে যারা আসবেন তাদের রাজনৈতিক সদিচ্ছা, আমি সদিচ্ছাটাকে কুইচ্ছা মনে করতে পারি যদি ওইটাকে ওনারা উল্টায় দেন বা দেন, তা সেইটা যাতে না দিতে পারে সেই জন্যেই এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়ে যাওয়া, দেখিয়ে দিয়ে যাওয়া যে এই জিনিস হলে ইওর ইকোনমি উইল বি ইন গুড টার্ন আর আদারওয়াইজ হবে না। তারপরে তখন জনগণ জিজ্ঞেস করতে পারবে তাকে, যা কই আপনি বললেন তা আপনি তো এটা করলেন না। এই অ্যাটলিস্ট ওই পর্যন্ত যাওয়া যেতে পারে, এর বাইরে না। এই জন্যই না, কারণ যে তাহলে পরিস্থিতি আরও বেশি নাগালের বাইরে চলে যাবে। নাগালের বাইরে চলে যেয়ে কী হয়, যেমন ওই বইতেই ওনারা দেখিয়েছেন যে তাহির স্কোয়ারে যেটা মিশরে ওরা ছাত্ররা যে আন্দোলন বা লোকেরা যে আন্দোলন করেছিল সেটা কিন্তু আসলে টেকেনি, এবং সেটা শেষ পর্যন্ত এটা ওই অন্য ধরনের ডিজাস্টারে পরিণত হয়েছে আর কি। আমরা কিন্তু আসলে অত্যন্ত ক্রিটিক্যাল একটা অবস্থানে আছি। সেই ক্রিটিক্যালটাই এই যে কোনো সময় আমার আইদার আমি হয়ে যাব অথবা আমি উঠবো। তো এইরকম একটা সিচুয়েশনে খুব স্ট্রং এখানে ডক্টর মোয়াজ্জেম যে সলিউশন দেখছেন, মানে আমি বলবো এক ধরনের ফ্রাস্ট্রেশন থেকেও সলিউশন হিসেবে এটাই আসলে এখন আর কোনো অপশন নাই। আপনি কি একমত ওনার সঙ্গে? নির্বাচনের কথাটা না, আমি তো বলছি তো একটা ওয়ে আউট তো লাগবে, একটা ওয়ে আউট লাগবে। আমি যখন দেখছি যে ওনার অসুখ হয়েছে, ওই আমি জাপানের একটা উদাহরণ দেই অন্যভাবে। আমাদের একজন প্রফেসর, সে সুকো ইউনিভার্সিটি পড়াশুনো করতো, তার ওই ভিতরে মানে আলসার একটা কিছু হয়েছে, ওরা পরীক্ষা করতেই আছে, সেটা দেখা যাচ্ছে আমার রুগী মারা যাওয়ার মতো। আমরা দূতাবাস থেকে বললাম যে আমার রুগী তো মারা যাচ্ছে, আপনি ওষুধ দিচ্ছেন না কেন? তা বলছে আমি একবারে জানতে পারলে একটা ছোট্ট ওষুধ দেবো, এমনি ভালো হয়ে যাবে, ফরএভার ভালো হয়ে যাবে। তা আমি বললাম ও যে ফরএভার শেষ হয়ে যাচ্ছে। তারপর শেষে আমরা বেশি বলাবলির পরে একটা ওষুধ দেওয়া হলো। এখন অ্যাকচুয়ালি হয়েছে কি, আপনি একদম নির্মূল করতে পারবেন বা পরে বিরাট একটা কিছু করতে পারবেন সেই পরিস্থিতি তো আপনার চারিধারে নাই বা বোঝা যাচ্ছে না। সুতরাং মন্দের ভালো যে এটা যত তাড়াতাড়ি যার দায়িত্ব তার কাছে দিয়ে দেওয়া এবং জনগণকে সাক্ষী রাখা। আমি এই জন্যই মনে করি এই যে বিভিন্ন সুপারিশ বা সংস্কারটা কেন দরকার সেটাও খুব স্পষ্ট করে বলা হয়েছে সকলকেই, যে সংস্কার না করে যদি সেই একই স্টাইলে যদি আমরা রাজনৈতিক নেতারা বা তারা যদি এটা নিয়ে নেন তখন এটার যে অবস্থা হবে, এই কথাটাকে এক্সপ্লেন করে দিয়ে এগুলো করে দিয়ে দ্রুত দিয়ে দেওয়া উচিত। কারণ তা না হলে পর শেষে দেখা যাবে যে কোনোটাই কাজ হয়নি এবং জাতি আরও বেশি একটা জটিল পরিস্থিতির ভিতরে পড়ে যাবে আর কি। ডক্টর মোয়াজ্জেম, আপনি শুনছিলেন ওনার কথা। ওকে, আমার একটু এই পারসেপশনের একটু বেসিস আছে কিছুটা। আমি কিছুদিন আগে সিভিল সোসাইটির 50 বছরে বাংলাদেশের অর্থনীতিতে তাদের কন্ট্রিবিউশনের উপর একটি কাজ শেষ করেছি। এটা ইউপিএল থেকে একটা বই আকারে প্রকাশিত হয়েছে, এবং সেটি করতে গিয়ে আমার কাছে একটা উপলব্ধি হয়েছে যে বাংলাদেশের অর্থনীতির যে 50 বছরের জার্নি,
এই 50 বছরের জার্নির সাথে রাজনীতি সবসময় ওতপ্রোতভাবে ছিল। দুর্ভাগ্যজনকভাবে যে অর্থনীতি যে গতিতে এগিয়েছে, রাজনীতি কিন্তু সেই গতিতে এগুতে পারেনি। বরঞ্চ অর্থনীতি রাজনৈতিক গতিটা যদি সমানতালে হতো, তাহলে আমাদের অর্থনীতি আরও অনেক গুণ সবল থাকতো, হতে পারত। এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাজনীতিবিদদেরই ত্রুটি যে তারা সেই জায়গাটি তারা রাখতে পারেননি। কিন্তু আবার একই সাথে এটাও সত্য, এই প্রত্যেকটি ব্রেক, এই যে প্রত্যেকটি ছেদ হয়েছে, সম্ভবত 5টি ছেদ হয়েছে আমি বলছি, এই ছেদগুলো আসলে রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে দুর্বল করেছে। কোন 5টি? 75, 81, 91, 2006, 2024। প্রত্যেকটির জন্য রাজনৈতিক ব্যবস্থাপনা দায়ী। আবার সেখান থেকে উত্তরণ করতে গিয়ে যে চেষ্টাটি হয়েছে, তাতে করে আসলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধারাবাহিকতায় ছেদ পড়েছে। আসলে মানে হয়তো বলতে পারেন যে কেন আমরা ওটা 91কে আপনি সেভাবে দেখবেন, 91কে আমি আসলে সেভাবে দেখতে চাই। 91তে আসলে এক ধরনের কমপ্লিট ডিস্ট্রাস্ট অফ দ্য পলিটিক্যাল সিস্টেম হয়ে আমরা তত্ত্বাবধায়কের একটা সিস্টেমের কথা সেখানে স্ট্যাবলিশ করতে চেয়েছি, যেটাতে ভাবছি যে হ্যাঁ, রাজনীতিবিদদের এই প্রক্রিয়াতে যারা আসছে তাদের উপর আর আস্থা রাখা যায় না, কিছু নিরপেক্ষ লোক, একেবারে সুপার নিরপেক্ষ লোক দিয়েই এটি করাতে হবে। এই যে একটা ডিস্ট্রাস্ট থেকে একটা সিস্টেম, হয়তো এটাই ইনভাইটেবল, কিছু করার ছিল না, এখনও যেমন একটা ইনভাইটেবল পজিশনে রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই ছেদগুলো এই ধারাবাহিকতাটির ক্ষেত্রে একটা দুর্বলতা তৈরি করেছে। বরঞ্চ ধারাবাহিকতার মধ্যে থেকে যদি রাজনৈতিক প্রক্রিয়া সংস্কারটি করা যেত, তাহলে অনেক ভালো হতো। এবার এতগুলো কমিশন হয়েছে, কিন্তু আমি এই প্রক্রিয়ার পিছনে যেটা সবচেয়ে বড় দুর্বলতা দেখি, এই পজিশন সৃষ্টি হওয়ার পিছনে, সেটা হলো রাজনৈতিক প্রক্রিয়া বা সংস্কারের ক্ষেত্রে বা প্রক্রিয়াগত দুর্বলতা বা ত্রুটির জন্যই এই পরিস্থিতিটি সৃষ্টি হয়েছে। সেটা কি? রাজনৈতিক সিস্টেমে যারা সরকারে এবং বিরোধী দলে রয়েছে, তারা যে সমস্ত অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা, জবাবদিহিতা রাখার কথা ছিল, সেগুলো তারা রাখেননি বলেই এত দুর্নীতি করতে পেরেছে। এবং এই জায়গাগুলোতে তারা তাদের ডিউ রোলগুলো যদি প্লে করার সুযোগ পেত, তাহলে এদেরকে তারা ধরতে পারত। এবং সেই অনুযায়ী যেটা বাইরের দেশগুলোতে আমরা দেখে থাকি, যেটা এই জায়গাটিতে সেটা আমরা দেখতে পেলাম না। এবং সে কারণে রাজনৈতিক প্রক্রিয়ার দুর্বলতাটি, অদ্ভুতভাবে রাজনৈতিক সংস্কার নিয়ে কোনো কমিশন কিন্তু করা হয়নি। আপনি স্থানীয় সরকার কমিশন করেছেন, আপনি নির্বাচনী ব্যবস্থার সংস্কার করেছেন, এমনকি কনস্টিটিউশন কমিশনের মতো বড় জায়গার ধরনের কমিশনের কথাও ভাবা হয়েছে। কিন্তু যেটা আমার কাছে সবচেয়ে বড় দুর্বলতা মনে হয়েছে, যে এই যে এত ব্যাপক হারে দুর্নীতি, এগুলো পুরোটাই হয়েছে হলো মানে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, যেখানে যে প্রতিষ্ঠানগুলোতে যার যা সেটা করা দরকার, সেখানে সেটি ছিল না বলে। কিন্তু সেই ধরনের একটা কিন্তু কমিশন থাকলে আমি বলবো যে ওই একটি কমিশন দিয়ে আপনি অন্য অনেক জায়গাগুলোতে হাত দিতে পারতেন, যেটা দিয়ে অন্য জায়গাগুলোতে অর্থাৎ সেই জায়গাগুলোতে দলীয় রাজনীতির চর্চা কেমন হবে, সেটা ডিসেন্ট্রালাইজেশন কী হবে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা অর্থের লেনদেন কে কীভাবে, চাঁদা কীভাবে দেবে, ব্যয় কীভাবে হবে না হবে, এবং নেতা কীভাবে নির্বাচিত হবে না হবে, সেই জায়গাগুলোর মধ্যে যদি একটা কনসেনসাস নিয়ে আসা যেত, আপনি ভবিষ্যতের জন্য অনেক বড় একটা ফলাফল কিন্তু রেখে যেতে পারতেন। এবং সেটার ব্যাপারে আস্থা রাখা যেত যে হ্যাঁ, এই জায়গাগুলো তারা হয়তো ভবিষ্যতে পালন করবে। সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তা না করে আমরা এখন যেটা খোঁজার চেষ্টা করছি, সেটা হলো এক ধরনের নির্ভেজাল গণতন্ত্র খোঁজার চেষ্টা করছি। এটা কিন্তু ঠিক না। গণতন্ত্রটা কিন্তু এই দুর্বলের ভিতর দিয়ে চর্চা করে করেই কিন্তু গণতন্ত্র এগোয়। আপনি একটা নির্ভেজাল একজন দেশনায়ক, নির্ভেজাল একটা পত্র বা এটা কিন্তু চাওয়াটা কিন্তু ঠিক না, এবং হওয়াটাও ঠিক না। এবং এটা আসলে চর্চার বিষয়। আমার নলেজ বাড়বে, মানুষের আয় বাড়বে, মানুষের এই বাড়বে। আমার তো 70 দশকের মানুষ আর 90 দশকের মানুষ আর 2000 দশকের জনগণ তো আর এক জনগণ না। এই যে অগ্রগতিটা, এটাই তো আমরা দেখতে পাচ্ছি, সেই সুযোগটা তো তাকে দিতে হবে। সুতরাং সেই জায়গাটাতে আমার বলবার বিষয়টা হলো যে এইরকম একটা প্রক্রিয়া থেকে আমরা সব কিছু আমরা পেয়ে যাব তা না, কিন্তু আমরা যেহেতু চেষ্টাটা রয়েছে, সকলের ঐকান্তিকতা রয়েছে, ভালো কথা, কিছু সাজেশন আসছে, সেটাও ভালো কথা। এবং সেই প্রক্রিয়া থেকে আগামী নির্বাচনের দিকে যদি তাকিয়ে কিছু যদি ইনিশিয়েটিভ নেওয়া যায়, নির্বাচনী ব্যবস্থা এখন সময় আছে। আমি মনে করি যে এই যে ঐক্যমত্যের যে কমিশনটি করা হয়েছে, কমিশন করেই যে নিতে হবে তা না, তারা নিজেরাও বিবেচনা করতে পারে। যেমন পোস্ট ইলেকশন আসলে কি ধরনের রাজনীতিক চর্চা হওয়া উচিত সরকারি দল বা বিরোধী দলগুলোর,
এটা কি উইনার টেক্স ইট অল, আর বাকিরা সবাই বনে জঙ্গলে ঘুরে বেড়াবে আগের সরকারের সময় আমরা যেটা দেখেছি সেরকম একটা সিস্টেম হবে, নাকি না যেখানে সহাবস্থান থাকতে পারবে, যেখানে সেই ধরনের একটা রাজনৈতিক কালচারের যদি একটা দিগ্ভাস আমরা এখন পেতে পারি, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্য করে সেই জায়গাটিতে, হ্যাঁ নির্বাচনের পরে তারা প্রত্যেকের জন্য স্পেস রাখবে, এটা এমন না যে যে দল জিতবে সেই দলই আসলে সকলকে কোনো জায়গা থেকে তার স্পেস দেবে না, সেই জায়গাটি। সুতরাং আমার কাছে কেন জানি মনে হয় যে অন্যান্য অনেক বিষয়ে সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো এই সরকারের আসলে নেওয়া উচিত হয়নি। এই যে যেটা আলোচনা আসলো বিশ্ববিদ্যালয় করার দাবি, অথবা বঞ্চিত সরকারি কর্মকর্তাদের বঞ্চনার দাবি, অথবা চতুর্থ গ্রেড তৃতীয় গ্রেডের দাবি, অথবা বিসিএস এর এজ লিমিটের দাবি, এই যে বিভিন্ন রকমের দাবি, আমার কাছে কেন জানি মনে হয়েছে যে সরকারের শুরুতে বলা উচিত ছিল যে তার ম্যান্ডেট এটা না, আসলে এই ম্যান্ডেটগুলো সরকারের উচিত রাজনৈতিক সরকার করবেন, এগুলো রাজনৈতিক সরকারেরই দেখবার দায়িত্ব। এটা কি ওনারা ধরে নিয়েছিলেন যে ওনারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকবেন, সেরকম বিবেচনা থেকে কি এগুলো করছেন, মানে এন্টারটেইন করতে? আপনি যদি সেটা বলেন, আমার কাছে সেটা আপাতভাবে এটা মনে হয়েছে, আমার কিন্তু সরকার কাঠামো দেখে আবার সেটা মনে হয়নি। ওকে, কেন আমি বলছি, যদি দীর্ঘ সময় থাকবেন যদি তারা মনে করে থাকেন, তাহলে একজন উপদেষ্টার হাতে আপনি এতগুলো মন্ত্রণালয় তো দিতে পারেন না আপনি, এবং এক একজন মন্ত্রণালয় এক একজন উপদেষ্টার হাতে তিনটে করে অন্তত 2-3 বা 3টে, এবং চিফ অ্যাডভাইজারের হাতে এখনো সম্ভবত 12-13টি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। দীর্ঘ সময় হলে তো আপনাকে ওইভাবেই আপনাকে আপনার অ্যাডভাইজার নিয়োগ করার দরকার ছিল, যাতে আপনি গুরুত্বপূর্ণগুলোর জন্য একজন করে। আমি এখন দেখতে পাচ্ছি জ্বালানি উপদেষ্টা, যিনি সবচেয়ে ট্রাবলসাম মন্ত্রণালয়, তার হাতে যোগাযোগ মন্ত্রণালয়, সবচেয়ে যেখানে অভিযোগ রয়েছে করাপশনের, এবং তার আন্ডারে আবার রেলওয়ে মন্ত্রণালয়। আমি তো দেখছি যে উনি মানে হাঁপিয়ে যাবেন হয়তো এতগুলো মন্ত্রণালয় ওনাকে দেওয়ার কারণে। যদি আপনি দীর্ঘমেয়াদী যদি পরিকল্পনা থাকতো, তাহলে তো আসলে দীর্ঘমেয়াদী ওই কাঠামোতেই আসলে আপনার মন্ত্রণালয়গুলোর বিন্যাস করা, সাজানো, এবং সেক্ষেত্রে তো আমি বলবো যে আরও স্ট্রং অবস্থান নেওয়া দরকার ছিল। আমার তো মনে হয়েছে যে সরকার এক ধরনের মধ্যপন্থা দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। মধ্যপন্থা দিয়ে আপনি কখনো দীর্ঘকালীন থাকতে পারবেন না, কেননা আপনি সকলকে, কেননা যে ধরনের একটা তলানির অর্থনীতি, এই তলানির অর্থনীতিতে কাউকে না কাউকে হাত পোড়াতেই হবে। আপনি সকলকে আপনি ভালো রেখে এত দীর্ঘদিন থাকতে পারবেন না। স্বল্প সময় থাকার জন্য হ্যাঁ ঠিক আছে, অল্প সময় একটা নির্বাচন করে দেবো, সকলকে মিলিয়ে ভালোভাবে নির্বাচনটা করে দেয়, কিন্তু যখন দীর্ঘমেয়াদী নেবেন তখন অনেক ধরনের পেইনকে আপনাকে কনসিডার করতে হবে, এবং সংস্কার মানেই তো হচ্ছে পেইন। তো সেই পেইন কি নেওয়ার মতো অবস্থায় এই সরকারের এখন পর্যন্ত অবস্থান আমি দেখি, বা কার্যক্রমগুলো কি মনে হয় এই যে কনসেনসাস বিল্ডিং যেটা আসবে, যে রিপোর্টটি, তাদের পক্ষে কি অত ধরনের রিফর্ম করার মতো কেউ পজিশনে থাকবেন তারা, বা এই উপদেষ্টারা? আমার কাছে কেন জানি মনে হয় যে শুরু হয়তো তারা করেছিলেন। আপনি কি এটা মনে করেন যে কনসেনসাসে আনবার মতো জায়গায় তারা নিয়ে যেতে পারবেন জাতিকে? সেটা সেই ক্যাপাসিটি। আমি এই জন্য আমার শুরুতে একটা কথা আপনাকে আমি বলেছিলাম, আমার এখনো অনুরোধ থাকবে যে সরকার একটা ইলেকশন কেন্দ্রিক তার লিমিটটাকে নিয়ে আসুন, শুধু ভালো একটি ইলেকশন যাতে সরকার দিয়ে যেতে পারেন, এবং সেটি করবার জন্য যতটুকু দরকার এটুকুই যেন সরকারের এজেন্ডা হয়। ডক্টর মজিদ, কনসেনসাস বা যাই বলি, লক্ষ্যমাত্রা কিন্তু স্পষ্ট থাকতে হবে বা করতে হবে। তা না করলে পর লেজে গোবরে টাইপের পরিস্থিতি হওয়াটা মোটেই বাঞ্ছনীয় নয়। এবং আবার বলছি, প্রায়োরিটাইজ করে পরিস্থিতিগুলোকে সামাল দেওয়ার চেষ্টা করা, সামাল দিতে হবে। কারণ এই দায়িত্ব যেহেতু অর্পিত হয়েছে, তখন কথা বলা যাবে না যে এরকম। এবং এটাও মনে রাখতে হবে সবসময় যে একটা বিরাট প্রচণ্ড শক্তিশালী প্রতিপক্ষ রয়ে গেছে বা আছে। হ্যাঁ, আপনি উপদেষ্টাদের কাজের যে ব্যাপারটা বলছেন, সেটা হচ্ছে আমরা 2007-08 কিংবা 91-তে কিংবা 81 সালে 82 সালে, তখন একজন উপদেষ্টা তাদের যে লিডারশিপ কোয়ালিটি ছিল, সেই লিডারশিপ কোয়ালিটিকে সেখানে সাহায্য করেছে তৎকালীন ব্যুরোক্র্যাটরা, মানে সচিবরা বা ইত্যাদি। এখনকার পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এরা 15 বছর ধরে একটা নির্দিষ্ট সময় এর দ্বারা তারা মস্তিষ্ক প্রাক্ষালিত হয়ে তারা ওইভাবে গড়ে উঠছেন। সেখানেই সে ওই একজন উপদেষ্টার কাছে 3-4টা মিনিস্ট্রি দিলে তিনি তো কাভার করতে পারছেন না, কারণ উনি ওই সাপোর্টটা ওখান থেকে পাচ্ছেন না।
তো সুতরাং এটাও নজরে আসা দরকার বা ভাবা দরকার যে আমি যারে দিয়ে কাজ করাবো সে আমার পক্ষে না, বা সে তার ইন্টিগ্রিটি সে দেখাতে পাচ্ছে না, কারণ নানান কারণ আছে স্পষ্ট। আর হচ্ছে যে বললাম সার্বক্ষণিকভাবে চেষ্টা চলছে টু মেক ইউ এ ফেল্ড টু মেক ইউ ফেল, সোজা কথা। এটা তো বুঝতে হবে, এটা উপলব্ধি রাখতে হবে। সেই উপলব্ধি রেখে যেহেতু আমাকে ফেল করাবার একটা চেষ্টা বা এটা রয়ে গেছে পরিস্থিতি চারিদিকে, অর্থনৈতিক কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, যেভাবেই হোক, সুতরাং তারা তো চেষ্টা করবেই যে আপনি যাতে আপনার দৃষ্টি যাতে অন্যদিকে সরিয়ে নিয়ে যেতে পারি। তা আমি অন্যদিকে দৃষ্টি সরিয়ে নিয়ে যেতে দেবো কেন? আমি আমার পয়েন্টে স্ট্রিক্ট থাকবো এবং থেকে যতটুকু যেটুকু করা সম্ভব সেটুকু করে যাব। কারণ আমারও তো দুদিন পরে আমিও তো একটা ইতিহাসের অংশ হব, তাই না? তাহলে সেখানে গিয়ে আমি একটা ফেল্ড অংশ হব কেন? আমার যেখানে সমগ্র জাতি যেখানে প্রত্যাশা করেছে, সকলের জাতির প্রত্যাশার প্রতিও আমার সম্মান দেখানোর বা আমার একটা কিছু করে দেখানোর দায়িত্ব বা আমারও প্রতিজ্ঞা সেটা। তা না হলে হবে কি, এখানে প্রথম যে ক্ষতিটা হবে সেটা হবে এই যে হাজার হাজার তরুণের এই যে আত্মত্যাগ, এটা একটা অন্য ধরনের একটা ব্যর্থতায় বা একটা ইয়েতে যাবে, হতাশায় চড়ে যাবে। এই দিকটাও খেয়াল রাখতে হবে। কারণ নইলে মনে হবে যদি আমি তড়িঘড়ি করে সেই একই ধরনের একটা ইলেকশন দিয়ে দিলাম এবং সেই ইলেকশনে যারা আসলেন তারা কেউ কিছু মানলেন না বা করলেন না, জনগণও কিছু বুঝলো না, তাহলে তাতে যে হতাশাটা তৈরি হবে সেটা আরও ক্ষতিকর। তো সেই জন্যই ওর প্রত্যাশার দিকেও সম্মান রাখতে হবে, আবার একই সাথে এমন একটা ব্যবস্থা করে যেতে হবে যেন যে ওই প্রত্যাশার এটা পূরণটা ঘটে বা ঘটানো যায় বা ঘটে, সেই ধরনের একটা পরিস্থিতি। বিষয়টা জটিল অবশ্যই, এবং সেটার থেকেই বড় কথা হচ্ছে কি সময় খুব দ্রুত চলে যাচ্ছে। যেমন এখনই আমরা বলছি প্রায় 6 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, এই সময় তো বসে থাকছে না। তো এর ফলেই মনে হচ্ছে যে বোধহয় কিছু হলো না, বোধহয় কিছু হওয়ার জন্যে ওই যে সে একটা কথা আছে, বিড়াল প্রথম রাতেই মারতে হয় আর কি। হ্যাঁ, সেখানেই মনে হচ্ছে কিছু কিছু জিনিস ঠিক ইচ্ছা উদ্দেশ্যের সাথে হয়নি, এবং পুরো পরিস্থিতিটাকে অনুধাবনে কিছুটা আমি কি বলবো ভিন্ন অবস্থা। নাকি এরকম মনে হয় যে মারামারি কাটাকাটির দিকে নজরটা অনেক বেশি, অন্তত আচার আচরণে ভঙ্গিতে নির্মাণের চাইতে অনেক বেশি ধ্বংস করবার দিকে নজরটা বেশি? না, ওই যে ওখানে কথা হচ্ছে কখনো ডিফেন্সিভ কখনো অফেন্সিভ করতে যেয়ে ডিফেন্সিভ আর অফেন্সিভের হচ্ছে যে এখানে মধ্যখানে থাকার কোনো অবকাশ নেই। ইফ ইউ হ্যাভ টু ডিফেন্স দেন ইউ হ্যাভ টু ডিফেন্ড। হ্যাঁ, আর যদি অফেন্সিভে যেতে চান তাহলে আপনি অফেন্সিভই থাকবেন, সেখানে আপনার ডিফেন্সিভ এটা থাকবে না। এখানে আমার সব কিছুতেই মনে হয়েছে যে মধ্যপন্থায় থাকতে যেয়ে, মধ্যপন্থা ভালো জিনিস অন্যান্য অনেক ক্ষেত্রে, কিন্তু এইসব জায়গায় মধ্যপন্থায় থাকতে যেয়ে মানে ওই তীরহারা ঢেউয়ের সাগর পাড়ি দেবো কি, এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বা হবে। তো সেই জন্যেই আমি মনে করি এখনও সময় আছে বা যথেষ্টভাবে যে কি করা হবে সেটা আবার জনগণের কাছে পরিষ্কার করে বলা যে আমার এই ম্যান্ডেট নিয়ে আমি আসছি, আমি এর বেশি কোনো দাবিত্ব আমার কাছে এখন শোনার সম্ভব না। খুব মেসেজ দেওয়ার দরকার, যেমনটি উনি বলতেছিলেন যে উনি স্কলারে দেখতেছেন যে আমরা তোমাদের প্রতি সহানুভূতিশীল, মানে ওই বিষয়ের প্রতি সহানুভূতিশীল। তাহলে কি মেসেজ যাচ্ছে যে আই এম স্টিল ইনডিসাইসিভ ম্যানার, আমি তোমারটাও শুনবো তারটাও শুনবো, যদিও দুই রকম বিপরীত পরিস্থিতি। তো সেই জন্য আমি বলছি যে একটা ভালো করে কনসেনসাস করে অবস্থানটাকে স্পষ্ট করার সকলের কাছে, যে আমি এটা মানতে পারবো বা এটা মানবো না, এটা আমার কাজ না, এটা আমি এখন না, এটা পরে হবে। আর আমার এখন মেন কাজ হচ্ছে এইটাকে সমগ্র জাতিকে বুঝাই দিয়ে যাওয়া যে কি করা উচিত নেক্সট যারা আসবে তাদেরকে, এবং সেইটা বুঝাই দিয়ে যেতে পারলেই আমি মনে করি বড় কাজ হবে আর কি। কেননা একেবারে এইভাবে ছেড়ে দেওয়াটাও মোটেই হবে না, তাহলে তো এই আত্মত্যাগ, এই যে মানুষের আমাদের যে আত্মত্যাগের যে একটা ইতিহাস আছে, আমরা 21শে ফেব্রুয়ারি বাট এই যে আপনি বারবার প্রায়োরিটাইজেশনের কথা বলছেন, আপনি কি প্রায়োরিটি নির্ধারণ করতেন এই মুহূর্তে, কোন জায়গায় আসলে ফোকাস করা উচিত ছিল? ডক্টর মোয়াজ্জেম যেটা বলছেন যে এনাফ ইজ এনাফ, যেটা বোঝা গেছে যে নির্বাচনটাই হচ্ছে একমাত্র এখন, কারণ ওনাদের হাতে আর কোনো সলিউশন নেই, ওনারা প্রমাণ করেছেন যে ওনারা আসলে কিছু করতে পারছেন না। আপনি কি করতেন আজকের দিনে দাঁড়িয়ে? না, আমি মনে করি ওইভাবে ছেড়ে দেওয়ার ব্যাপার না, যে
আমি প্রায়োরিটাইজ করতে পারিনি বা আমি এই অবস্থায় যাচ্ছি বা এটা না, আমার এখানে ইয়ে হবে এই মুহূর্তেও আমার অবস্থানটা স্পষ্ট করা, আমি এইটা করতে যাচ্ছি, আমি এই পর্যন্ত করতে পারি, এই আপনাদের দায়িত্ব। আবার এই বিষয়টা স্পষ্ট কেন করছেন না ওনারা? মানে আপনার কথা থেকে আমি যেটা বুঝি যে স্পষ্ট হয়নি, কেন হয়নি, মানে কেন করছেন না ওনারা মনে হয়? না, এটা তো সবসময় রিভিউয়ের পয়েন্টে আছেন তারা তো। তারা পরিষদ, আপনারা জানেন উপদেষ্টা পরিষদকে নিয়ে কিন্তু শুধু উপদেষ্টা পরিষদের সভা ছাড়াও কিন্তু নীতিগত ব্যাপারে প্রায় প্রতিদিন দুপুরেই লাঞ্চ খেয়ে সেখানে কিন্তু আলোচনা হয়। আলোচনা যে হচ্ছে না তা না, তারা নিজেরা দেখছেন। তা সুতরাং নিজেদের ভিতর থেকে নিজেদেরকে স্পষ্ট করা আমি মনে করি, কারণ কোনোভাবেই এটা ইয়ে হবে না যে আমরা পারলাম না, ওনারা বললেন ওনারা পারতেছেন না, অতএব ওনারা ইলেকশন দিতে যাচ্ছেন, এই ধরনের ধারণাটা তৈরি হওয়াটা মোটেই ঠিক হবে না। কারণ তাহলে এটা ওই প্রবল প্রতিপক্ষর কে বরং একটা ওয়াক ওভার দেওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হবে। না, কিন্তু যদি আপনি খেলার সক্ষমতা না থাকে তাহলে জোর করে আপনি খেলার মাঠে টিকে থেকে কি মানে চেষ্টা করে কিন্তু আপনি জিততে পারবেন, সেটা তো নিশ্চিত। খেলার সক্ষমতা আপনার 20 ওভারের যে খেলা হয় খেলে গেলে সবসময় কি সব জায়গায় কি সব ওভারে কি সমানভাবে রান ওঠে না। ওটাটা কখনো কখনো ক্যাপ্টেনের বিশেষ ধরনের সিদ্ধান্তের ফলে কোনো এক ওভারই দেওয়া গেল যে প্রায় অনেকগুলো হয়েছে আর কি। তো সেই ধরনের এটাকে সেইভাবে নিতে হবে যে আমি পারিনি বা একদিন পাচ্ছি না বলে বা পরিস্থিতি এরকম হয়েছে বলে আমি এটা কন্টিনিউ করে যাব তা না। আমি এখান থেকেও আমি স্পষ্ট করব যে আমার এই করা সম্ভব বা করছি সকলের স্বার্থে, কারণ আমি তো জনগণের দ্বারা এখানে এসেছি, জনগণ তো আমার কাছে প্রত্যাশা করছে। আপনাদের এই প্রত্যাশা অনুযায়ী আমি এই কাজ করছি, এই ব্যাপারে আপনাদের সমর্থন বা আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আমি প্রত্যাশা করছি। এবং এই যেটা পারবো না, যেটা আমাকে যে ডিস্টার্ব করছে বা আমাকে ডিস্টার্ব হচ্ছে সেগুলো আপনাদের জানাচ্ছি। কারণ জনগণ কিন্তু বুঝতেছে, কিন্তু জনগণ যে মোটে বোঝে না তা না, তারা বুঝতেছে যে এটা ইচ্ছা করে এই সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে, করা হচ্ছে, তার হচ্ছে। যেমন সিম্পল এই চাঁদাবাজি, সিম্পল চাঁদাবাজি সবাই জানে, চাঁদাবাজি আগেও ছিল, এখনও যদি থাকে তাহলে এই বিষয়টা স্পষ্ট করে দেওয়া উচিত। যারা হয়তো চাচ্ছেন তাদের কাছেই তো প্রশ্ন করা উচিত, জনগণই করবে প্রশ্ন যে আপনি কি অবস্থা, আপনি তো আমার জিনিসের সেই দাম একই থাকছে কেন, এই মাঝখানের এই টাকা আরেকজন নিচ্ছে কেন, এই প্রশ্নগুলোকে জনগণের সামনে স্পষ্ট করে দেওয়া উচিত। সরকারের এখন উচিতটাই এমন যে তার ওই যে কি বলে পাবলিক রিলেশন, পাবলিক এক্সপ্লেনেশন, এই বিষয়গুলো আরও স্পষ্ট করে বলা উচিত। প্রেস নোট দিয়ে হোক আর যেভাবে হোক যে সিচুয়েশনটা এই হচ্ছে, এটা এই দিকে যাচ্ছে, আমাদের ক্ষমতা বা আমাদের ইচ্ছা বা আমাদের প্রত্যাশা হচ্ছে এই, আমরা এটাকে এইভাবে ঠিক করতে চাচ্ছি, এটা এই ব্যাপারে থাকা দরকার। কারণ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হলে হবে না, তাহলে দুইটা ক্ষতি হবে। একটা হচ্ছে তাদের ওই যে রেজিলিয়েন্স যে যে আন্দোলনের বা করার যে আত্মত্যাগের যে উদ্দেশ্য, মহান উদ্দেশ্য, সেটা অপমানিত হবে একটা। আরেকটা হচ্ছে যে এইরকম একটা অসহায় অবস্থায় ফেলে যাওয়াটা, এটা এই সরকারের বা যারা আছেন আমরা সকলেই জনগণ, আমি মনে করি এই ব্যর্থতাটা শুধু এই একা সরকারের না, এটা আমাদের সকলের জনগণের, সেইভাবে নিতে হবে আর কি। সুতরাং এখানে তাদের বোঝার যদি কোনো সক্ষম মানে ঘাটতি থাকে, সেই বোঝানোর ব্যাপারটা করতে হবে। ডক্টর খন্দকার গোলাম মওয়াজ্জেম, যেহেতু কোনো লিঙ্ক দিচ্ছেন না, আমরা একটু শেষ করে আনতে চাই। সো ক্লোজিং রিমার্কস। আমার কাছে যেটি মনে হয় যে সরকারের ভিতরে অথবা সরকার ঘনিষ্ঠ যারা, তাদের ভিতরে দুটো বিপরীতমুখী প্রেশার রয়েছে। আজকে আসলে কেন জানি রাজনীতি নিয়ে বেশি কথা বলছি, আমি জানি না, আমি অর্থনীতির লোক, রাজনীতি নিয়ে এত কথা বলাটা যৌক্তিক কিনা জানি না। যাই হোক, আপনার এখানে এসে বলতে পারছি, হয়তো আমার আইডিয়াগুলো আপনার সাথে শেয়ার করছি। যাই হোক, যেটা বলছিলাম যে সরকার, এবং আমি লিঙ্ক দিচ্ছি না ওই কারণেই যে আপনি আসলে সমাধানটা স্ট্রেট বলে ফেলেছেন শুরুতেই, সমস্যাটা কি বলে সমাধানটা আপনি বলে ফেলেছেন। আমি আপনাকে বলি কেন স্পষ্টীকরণ হচ্ছে না, তার একটা বড় কারণই হচ্ছে যে দুটো বিপরীতমুখী ফোর্স সরকারের ভিতরে কাজ করছে। এর ভিতরে একটি ফোর্স ক্লোজার চাচ্ছেন দ্রুত, এবং আরেকটি ফোর্স আসলে এখন এত দ্রুত ক্লোজার চাচ্ছেন না।
এবং এরকম একটি জায়গায় দাঁড়িয়ে প্রধান উপদেষ্টাকে এই সরকারটি নিয়ে এগুতে হচ্ছে। যারা ক্লোজার চাচ্ছেন তাদের রাজনৈতিক উচ্চাভিলাষ তুলনামূলকভাবে কম, কিন্তু যারা ক্লোজার চাচ্ছেন না তাদের একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক উচ্চাভিলাষ রয়েছে, সেটা অমূলক না, থাকতেই পারে তাদের। কিন্তু প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে কোনো ধরনের রাজনৈতিক উত্তরণ একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার বিষয়। জনগণ একজনকে দেখে, শেখে, চেনে, তাকে ঘাত প্রতিঘাত সহ্য হতে দেখে, তার রক্ত বের হওয়া দেখে, কর্মীদের উপর জুলুম নির্যাতন হওয়া দেখে লোকটা সম্পর্কে আসলে একটা সিদ্ধান্ত নেয়। আমি অনেকবার আমি দেখার চেষ্টা করি, আমি অনেক সময় রাজনীতিবিদদের কাছাকাছি থেকে তাদেরকে দেখার চেষ্টা করছি রাজনীতিবিদরা আসলে কেমন। আমি অদ্ভুতভাবে দেখেছি তারা আসলে অন্য আরেক ধরনের মানুষ, যারা কিনা জনগণের প্রত্যাশা তাদের কাছে অন্য রকম। সুতরাং এই যে যারা কিনা এখন সরকারের ভিতরে থেকে যারা ভিতরে প্রক্রিয়াটাকে দীর্ঘ করতে চাচ্ছেন, যাদের কিছুটা রাজনৈতিক বা কিছুটা না, যথেষ্ট রাজনৈতিক উচ্চাভিলাষ রয়েছে, তাদের ওই রাজনৈতিক এই প্রক্রিয়াটা না পার হয়ে আসলে কিন্তু হবে না আপনার। আমার কাছে কেন জানি মনে হয় যে এটিকে, এই যে প্রক্রিয়ায় আসবো না, আমাদের কতটুকু ম্যান্ডেট রয়েছে, জনগণ আমাদের কতটুকু গ্রহণ করবে, এই দ্বিধার কারণে প্রক্রিয়াটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা না করে এই অ্যাকসেপ্টেবিলিটি নিয়েই তাদের আসলে ইলেকশানে যাওয়া উচিত। এবং সে কারণে আমি বলছি যে ইলেকশনটা আপনি এখন করেন আর 1 বছর পরে কোন রেজাল্ট মোটামুটি কাছাকাছি হবে আমার কাছে কেন জানি মনে হয়। সুতরাং এই প্রক্রিয়ার ভিতর দিয়ে তারা আসলে এক ধরনের অন্তর্ভুক্তিমূলক যে একটি পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্টের প্রক্রিয়াতে যারা নতুন দল করবেন বা আসবেন তারাও কিন্তু শিখবেন এবং তারা কিন্তু আস্তে আস্তে জনগণের কাছে যাবেন এবং তার মাধ্যমে ভবিষ্যতের ইলেকশনগুলোতে তারা আরও ভালো ফল করবে। এখনই ভালো ফল করবার জন্য চেষ্টাটা আসলে অতি উচ্চাভিলাষ। তো সেই জায়গাটি থেকে আমি বলছি যে এই যে দুটো বিপরীতমুখী ফোর্স এক জায়গায় কাজ করছেন, সেটি না করে দুটোকে আসলে একটা জায়গায় নিয়ে এসে দ্রুত আসলে একটি নির্বাচনে যাওয়া এবং নির্বাচনে যাওয়ার মাধ্যমে রাজনৈতিক উত্তরণটি শেষ করা। এবং আমার কাছে তো কেন জানি মনে হয় যে একটা খুব ভালো একটা অন্তর্ভুক্তিমূলক একটা পার্লামেন্ট আমাদের দেখার জন্য আমরা অপেক্ষা করছি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, ক্লোজিং রিমার্কস। আমি দুটো সময়ের এবং দুটো পরিস্থিতির কথা একটু উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে যে পূর্ব তিমুরে যে হলো যুদ্ধের পরে তারা যে সরকার গঠন করলেন, সেই সরকার গঠনের প্রায় 1 বছর আমাদের জাতিসংঘের তত্ত্বাবধানে ছিল আর কি। সেখানে তাদের যে বিপ্লবী নেতা, তিনি ওই বিপ্লব করে জয়লাভের পরেই বললেন, আমি আমার প্রাইমারি স্কুলের টিচারের থেকে আমি চলে যাচ্ছি, তোমরা তোমাদের মতো নিয়ে করো। তো তারা বললো যে না, এটা কী হয় ওস্তাদ, আপনি এইভাবে চলে যাবেন ইত্যাদি, আমরা তাহলে কী করবো। অনেক বলে গিয়ে তারপর ওনাকে কোনো রকমে ইলেকশনে অংশ নেওয়ার রাজি করা হলো। বললেন আমি কোনো দল করব না, আমি এইভাবে, অর্থাৎ তিনি নিরপেক্ষ থাকতে চাইলেন। তিনি মনে করলেন, এবং এটা নেলসন ম্যান্ডেলার কাছ থেকেই তিনি শিখেছিলেন, কেননা নেলসন ম্যান্ডেলা এক সময় ইন্দোনেশিয়াতে এসে বলেছিলেন যে ওরে নিয়ে আসো, বন্দি ছিল আর কি, তখন তার 1 ঘন্টা তার সাথে মিটিং করেছিলেন। তাতে বলেছিলেন যে এই আন্দোলনের আর এর পরবর্তী বিষয় যেটা হয়ে থাকে সেটা। তো তারপরে শেষ পর্যন্ত সে বলল যে ঠিক আছে, আমি ইলেকশন হলো, কিন্তু আমি পার্লামেন্টে, সে একটা অদ্ভুত প্রস্তাব দিল, পার্লামেন্ট উদ্বোধনের সময় আমি সুকর্ণ পত্রিকা আনবো। সবাই বললি এটা আপনি কি বলেন, ওরা আমাদেরকে এত মেরেছে, এরপরে আমরা ওরা আনবেন? তো বলেন আমি আনবো, এটাতে তোমরা মানো তাহলে ঠিক আছে, নইলে আমি নাই। তো তারপরে গেল, সুকর্ণপুত্রীকে বলা হলো, সুকর্ণপুত্রী আসলেন। সুকর্ণপুত্রীকে উনি বললেন যে আমি আপনারে মেরেছি অনেক, আপনারেও আমাদের মেরেছেন, এই শত্রুতা মনে রেখে, মাথায় রেখে যদি আমরা দেশ চালাই দুজন, তাহলে দুজনেই ক্ষতিগ্রস্ত হব বারবার। তা সুতরাং আপনি ওখানে যে উদ্বোধন করে দিয়ে অতীতের কথা ভুলে দিয়ে আমরা কিভাবে একত্রে উঠতে পারি এটা একটা উদাহরণ। 1972 সালে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই যুদ্ধের সময় থেকেই দেখা যাচ্ছিল যে একটা প্রতিপক্ষ উইদিন দি গভর্নমেন্ট, উইদিন দ্য এর ভিতরে গড়ে তোলার একটা চেষ্টা, এবং সেই চেষ্টার থেকে শেষ পর্যন্ত যদি ওখানে এরকম একটা সিচুয়েশন হতো যে না ঠিক আছে, যুদ্ধ শেষ হয়েছে, আমরা করেছি, আমরা এই হচ্ছে কনস্টিটিউশন দিলাম, নাও ইট ইজ ইউর টার্ন টু কিন্তু সেখানে দেখা গেল যে এমন একটা অবস্থা হলো শেষ পর্যন্ত ওই যে পর্যন্ত কী বলে জাসদ তৈরির মতন একটা পরিস্থিতি আসলো, রক্ষী বাহিনী করার মতন একটা পরিস্থিতি আসলো। এই সিচুয়েশনটা যেটা বলতেছিলেন আর কি,
যে যার যে কাজ না, যখন যার যে কাজ না, সে যদি সেইভাবে এসে সেখানে করতে চায় তাহলে তখন হয়। এটা 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 আবার এই 24-এর এটাতে এটা আবার বরং মনে হয়েছে যে তারা মনে করেছে ওই যে আমরা আবার রাজনীতির কথায় তুলতেছে, রাজনীতিবিদ বলতে চাই না, কিন্তু রাজনীতির উপরে এত বিতিশ্রুদ্ধ অবস্থা হয়ে গেছে যে কেউ বিশ্বাস করতে চাচ্ছে না যে আপনাদেরকে যে দিয়ে গেলাম আপনারা তো পারবেন না, আপনারা তো আবার তাই করবেন। এর জন্য কেউ কেউ হয়তো মনে করছে যে এই প্রক্রিয়ার সাথে আমরা থাকি, তাহলে যখন তখন আমরা বলতে পারবো, কিন্তু সিস্টেম তো তা বলে না। ওটা আপনি বাইরে থেকেও করতে পারতেন বা করতে পারেন, সেটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হতো। এই অ্যাকসেপ্টেবল হতো, এই আপনারা দেখেন যদি ভালোভাবে না চলেন আমরা কিন্তু আবার ঝাঁপিয়ে পড়ব, এই বলা। কিন্তু ওখানে যেয়ে তখন হয় কি ওই যে যা হয়ে থাকে। আমি মনে করি এই ধরনের একটা উপলব্ধি, এই ধরনের একটা চেতনার বোধহয় বিকাশ বিশেষভাবে প্রয়োজন, এবং এই দুটোর মধ্য থেকেই কিন্তু একটা সমাধানের পথে যাওয়া উচিত। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর খন্দকার গোলাম মজলিম এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অসংখ্য ধন্যবাদ আলোচনা শুনবার জন্য। দর্শক, আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে একটা বিষয় মোটামুটিভাবে স্পষ্ট, যে সরকার তার সব রকমের দুর্বলতা জনগণের সামনে উপস্থাপন করতে পেরেছে। যদি সাফল্য তার প্রধানতম থাকে, এটি তার প্রধান সাফল্য যে সে তার দুর্বলতাগুলো জনগণের সামনে তুলে ধরতে পেরেছে। এবং এখন প্রশ্ন হচ্ছে যে এতটা দুর্বল সরকারের প্রতি জনগণ কতটা আস্থা রাখতে পারবে, এবং যেই সরকার অন্তত আমার একজন অতিথি বলছিলেন যে সরকারের মধ্যে দুটো ধারা লক্ষণীয়, একটি ধারা যত দ্রুত বিদায় নিতে পারেন, আরেকটি ধারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চান, তাদের এক ধরনের রাজনৈতিক উচ্চাভিলাষ আছে। এবং এরকম একটা পর্যায়ে সেই সরকারের উপরে জনগণের আস্থা কতখানি, এটাও মোটামুটিভাবে এখন স্পষ্ট যে শুধুমাত্র রাজনৈতিক কারণে নয়, জনগণের সঙ্গে একেবারে জীবন মানের সঙ্গে সম্পর্কিত যে অন্তত দুটো বিষয় তো খুবই স্পষ্ট। এটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর একটা হচ্ছে যে দ্রব্যমূল্য। এই দুটো নিয়ন্ত্রণের চরম ব্যর্থতাও আসলে জনগণকে সরকারের প্রতি এক ধরনের বীতশ্রদ্ধ করে তুলেছে। এবং সেই সঙ্গে কিছু কিছু ইডিওলজিক্যাল বা ফিলোসফিক্যাল যেভাবেই বলেন না কেন, ডিরেকশনের বাংলাদেশকে নিয়ে যাবার চেষ্টা কারো মধ্যে যারা সরকারে আছেন, সেটাও অনেককে ভীত সন্ত্রস্ত করে তুলেছে। উপায় কি? আমার এক অতিথি বলছিলেন একটাই উপায়, এনাফ ইজ এনাফ, যত দ্রুত সম্ভব নির্বাচন করে যাদের আসলে দেশ পরিচালনা করবার কথা, জনগণ যাদেরকে চাইবে তাদের হাতে ক্ষমতা দ্রুত দিয়ে দেওয়া। আমার আরেক অতিথি বলছেন যে তিনিও মনে করেন যে আসলে যার যেটা কাজ তাকে সেটা করতে দেওয়া উচিত, অর্থাৎ যাদের দেশ পরিচালনা করবার দরকার তাদের হাতে ক্ষমতাটা দেওয়া উচিত নির্বাচনের মধ্য দিয়ে। তবে তিনি মনে করেন যে এখনও সরকারের হাতে সময় আছে, এবং অতীতে রাজনীতিবিদরা যথেষ্ট দুর্বলতার বা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, অনেক কথা তারা রক্ষা করেনি। কাজেই এই সরকার অন্তত কিছু অগ্রাধিকার নিশ্চিত করুক, এবং সময় তিনি মনে করেন কিছুটা আছে এখনও। ওই যে টি-20 ক্রিকেটের উদাহরণ তিনি দিচ্ছিলেন যে শেষ ওভারে হয়তো 4 ছক্কা মেরে পরিস্থিতি বা খেলার ফলাফল পাল্টে দিলেও তারা দিতে পারেন, সেই ভরসা তিনি করছেন। তবে সব কথার মূল কথা যে যেভাবে চলছে সেভাবে আসলে চলবে না, এবং জনগণও হয়তো সেভাবে চলতে দিবে না। দ্রুত একটা সিদ্ধান্ত সরকারকে নিতে হবে, এবং তাকে আসলে স্পষ্ট করতে হবে যে তারা আসলে কি চান। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।